সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। খুব ভালো মতো ঈদ উদযাপন করেছো এবং পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সমাপ্ত করেছো। আমরা খাতাগুলো পাচ্ছি এবং এই খাতাগুলো দেখে তোমাদের মূল্যায়ন করার চেষ্টা করব। এবার খাতা দেখার মধ্যে আমি যে সমস্যাটি পেয়েছি, বিশেষ করে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, সেটি হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যে খাতাগুলোই আছে, সেখানে তোমাদের যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, তার মধ্যে সেকেন্ড পেপারে যেটা সমস্যা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা সেমিস্টার পরীক্ষা শুরুর আগে যে ক্লাসগুলো করেছিলাম সেখানে কিছুটা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আমরা যে সমস্যাগুলো পাবো সেই হিসাবে আমরা আবার পরবর্তী সেমিস্টার পরবর্তী ক্লাসগুলো শুরু করব। তাহলে আজকে প্রথম ক্লাসেই ইংলিশ সেকেন্ড পেপারের প্রথমে আমি শুরু করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব। এবং এটা শুরু করতে যাচ্ছি মানে কীভাবে করব, একটা প্রশ্ন নিব, সেটা আমি পরে বুঝিয়ে দিব যে এখানে রাইট ফর্ম ভার্বটা কীভাবে বসাতে হবে। যেহেতু এই টপিকটা তোমাদের জন্য নতুন, অষ্টম শ্রেণীতে ছিল না, এবং এই জিনিসটা পরিবর্তন করতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। রুলস তো আছেই, তার সাথে আরও কিছু বিশেষ জিনিস মাথায় রাখতে হয়। সেই হিসাবে কিভাবে তুমি এটা বুঝবে, কিভাবে উত্তরগুলো বসাবে এবং প্রাথমিকভাবে কি কি কৌশল অবলম্বন করলে তুমি এখান থেকে সর্বোচ্চ নাম্বারটা পেতে পারো, সেটা নিয়ে আজকে আলোচনা। এবং এটি নবম দশম দুটি শ্রেণীর জন্যই একইভাবেই প্রযোজ্য। এই জন্য দুটি শ্রেণীর জন্যই এই ক্লাসটা অনেক বেশি উপযোগী। তাই নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে। এবং আজকে আমাদের ক্লাসের টপিক রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব। এবং এই রাইট ফর্ম ভার্বটা নিয়ে আমরা আগে রুলস আলোচনা করেছিলাম এবং দু একটা শূন্যস্থান করেছিলাম। যারা দশম শ্রেণীর শিক্ষার্থী তারা এখন অনেকটাই পারদর্শী, আর যারা নবম শ্রেণী কেবল প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছ তাদের জন্য জিনিসটা একটু অনেকটাই কঠিন। তাহলে আসো আমরা একটু দেখি। তাহলে আশা করি তোমাদের সকলের সামনে বই আছে এবং আমিও একটা বই নিয়ে আসছি। বইয়ের প্রশ্ন থেকে আমরা আজকে কাজ করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019, সেটা একটা প্রশ্ন, সেখান থেকে আমরা সলভ করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। সিলেট 2019 এই প্রশ্নটি আজকে আমি পড়ে বুঝিয়ে তোমাদেরকে উত্তর করে দেখাবো এবং তোমরা অবশ্যই যে টেকনিকগুলো বলবো সেগুলো খাতায় টুকে নেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে যে কখন তুমি সলভ করতে যাবে তখন অবশ্যই টেকনিকগুলো কাজে লাগানোর চেষ্টা করবে। তাহলে আসো শিক্ষার্থীরা শুরু করি। তাহলে পেজ নাম্বার তোমাদের বইতে, নবদূত বইতে আছে 1032, 1032, খুব সুন্দর একটা নাম্বার। এই নাম্বারে যে 4 নাম্বার প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং টেস্ট উইথ রাইট ফর্ম ভার্ব গিভেন ইন দ্য বক্স, ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। এই যে শেষের সেন্টেন্সটা দেওয়া আছে, ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, এটা কিন্তু বেশিরভাগ সময় থাকবে যখন বক্সে 10টার কম, 10টির কম শব্দ দেওয়া থাকবে। আবার অনেক সময় 10টি থাকতে পারে, তবে 10টির কম থাকলে সাধারণত তোমার এই সেন্টেন্সটা দেওয়া থাকে। আর যদি 10টি থাকে তাহলে কিন্তু সাধারণত এটা দেওয়া থাকে না। তারপরে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9, যেখানে বক্সে 9টি শব্দ দেওয়া আছে, যে কারণে বলেছে যে তুমি প্রয়োজনে একটা শব্দ একাধিকবার ব্যবহার করতে পারো। তাহলে আসো আমরা প্রথমে যে কাজটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে এই 4 নাম্বার যে প্যাসেজ, রাইট ফর্ম অফ ভার্বে যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা আগে তুমি একবার নিজে সুন্দর করে রিডিং পড়ে নেবে। কেন পড়ে নেবে? এটা পড়লে তোমার ধারণা চলে আসবে যে আমার এই বিষয়টা কোন টেন্সে আছে, বর্তমানে কোনো কিছু বলছে কিংবা সচরাচর বা যেটাকে বলে আমরা যে প্র্যাকটিক্যাল টপিক, ন্যাচারাল টপিক, সেরকম কিছু আছে, বা জেনারেল টপিক, ধরো ট্রাফিক জ্যাম, রিডিং বুকস, বুক ফেয়ার, ফ্লাড, এই টাইপের যে নর্মাল জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে আছে কিনা, যে সাধারণত এটা হয় ওইটা হয় এরকম। অথবা আমাকে যদি পড়ে দেখি যের মধ্যে সালের উল্লেখ আছে, 1971 সাল, 1960 সালের কিছু, 1998 সালের বন্যার বিষয়ে, কিংবা তুমি এত সালে বেড়াইতে গেছিলো, এরকম কোনো একটা বিষয় আছে, তাহলে বুঝতে হবে এটা ঘটনাটা অতীতে। আর যদি আমি সেন্টেন্সের প্যাসেজটুকু পড়ে বুঝি যেটা মিক্সড আছে, দ্যাট মিন্স প্রথমে কিছু অংশ প্রেজেন্ট আছে, মাঝখানে কিছু পাস্ট আছে, আবার কিছু ফিউচার বোঝাচ্ছে, এরকম কিছু বোঝা যেতে পারে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে আমাকে এই প্যাসেজটা সুন্দর করে পড়ে নিতে হবে।
এবং এটা পড়তে হবে, একটু মন দিয়ে পড়তে হবে। কারণ কি, তুমি পড়লে প্রথম ধাপেই বুঝতে পারবে যে আমার এই কিছু কমপক্ষে 2 থেকে 3টি শূন্যস্থানে কোন ওয়ার্ড বসতে পারে তোমার ধারণা হয়ে যাবে। তাহলে তোমার প্রথম কাজ কি, তুমি এখানে প্রশ্নের নাম্বারটা তুলবা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4 ন্যাচারালি। তারপর তুমি সিরিয়ালি এ থেকে যে পর্যন্ত A B C D E F G এই নাম্বারগুলা যে পর্যন্ত 10টা যে শূন্যস্থানের নাম্বার তুলে নেবে। এবার তুমি প্যাসেজটা পড়লে দেখা যাচ্ছে যে তুমি F নাম্বার, H নাম্বার, I নাম্বার এগুলো উত্তর বুঝে ফেলেছো যে হ্যাঁ এটাই হবে, ওই নাম্বার ধরে বসিয়ে ফেললে। এবং অবশ্যই সিরিয়ালি নাম্বার লিখতে হবে এই জন্য যাতে যিনি খাতা দেখবেন এক্সামিনার তার যেন চোখে কোনো ধরনের অসুবিধা না হয়, যিনি সিরিয়ালি যেন দেখতে থাকে। তাহলে আসো আমরা শুরু করি। তারপরে প্রথমে যেটা আছে, তারপর দ্বিতীয় টপিক যেটা আমরা টেকনিকের কথা বলছিলাম, প্রথম টেকনিক কি, ইউ হ্যাভ টু রিড দ্য হোল প্যাসেজ থরলি অ্যান্ড অ্যাটেন্টিভলি more than 1 time, 1 or 2 times is enough. Then you have to understand the meaning of the words given in the box. যে আমরা এখন দেখি যে বক্সের মধ্যে কি কি ওয়ার্ড আছে, সেই হিসাবে আমাকে ধারণা করে নিতে হবে এই শব্দটা কোন গ্যাপে বসবে, এটা কোন গ্যাপে বসবে। তুমি কিন্তু প্রথমে প্যাসেজ না পড়লে তুমি বুঝতে পারবে না যে কোন শব্দটা কোথায় বসতে পারে। তারপরে নাম্বার 3 টেকনিকের 3 নাম্বার হচ্ছে এই যে শব্দটা আমি বুঝলাম যে এখানে বসাবো, এটা কোন ফর্মটা, দ্যাট মিন্স হুইচ রাইট ফর্ম অফ ভার্ব ক্যান বি ইউজড ইন দিস গ্যাপ। আমি ভার্বটার কোন সঠিক রূপটা বসাবো সেটা আমি এখানে বসাতে পারছি কিনা। তার মানে তোমাকে এই মোটামুটি 3টি টেকনিক, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ থরলি, সেকেন্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য words given in the box, third how can you use these words appropriately following the rules of right form verb. এই 3টি টপিক বা 3টি টেকনিক যদি তুমি খেয়াল রাখো, আশা করি তুমি এখান থেকে সম্পূর্ণ নাম্বারগুলোই পাবে। তাহলে আসো প্রথমে শুরু করি, অনেকক্ষণ কথা হলো, এবার আমরা 5 মিনিটে দেখো এটা সলভ করা হয়ে যাবে। তাহলে প্রথমে দেখি, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। This problem already, B number gap, an alarming dimension, the government gap C to cope with the problem, but this problem cannot be gap D without gap C, the unemployed is skillful. So education gap F, A must eat dash a man to get a job. Job does not mean dash official work only. Self-employment is a solution to this problem. It means dash oneself in economic activities. The government is given financial help and training to the educated youth with a view to dash them self-reliant. So পড়ার পরে কি মনে হলো, এটা কোন টেন্স? এক্স্যাক্টলি সঠিক ধরে হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কারণ এটি বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তার মানে বেকার সমস্যা, বা আমাদের যে দেশে একটি প্রকট বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, সেটা নিয়ে কথা বলেছে। এবার সেকেন্ড টেকনিকে আসি আমরা, কি 2 নাম্বার, যে বক্সে যে ওয়ার্ডগুলো আছে এর মিনিং আমি জানি কিনা। প্রথমে আছে এনগেজ, জানি আমরা নিযুক্ত করা, ডু আমরা জানি কোনো কিছু করা, ফেস মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া, বি এই শব্দটি থাকলে আমাদেরকে বুঝতে হবে এখানে বিভাগ বসবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। তারপর আছে হেল্প, জানি সাহায্য করা, সলভ সমাধান করা, মেক তৈরি করা, ট্রাই মানে চেষ্টা করা, ক্রিয়েট মানে উৎপন্ন করা বা সৃষ্টি করা। তাহলে বোঝা যাচ্ছে এখানে বক্সে যে ওয়ার্ডগুলো আছে আমার সবই জানা। নাও উই আর গোয়িং টু সলভ দিস কোশ্চেন। সো ফার্স্ট অফ অল উই শুড ফাইন্ড আউট দ্য নাম্বারস আর রাইট ডাউন দেম। তুমি এইভাবে সিরিয়াল লিখবে, যেহেতু আমার এখানে জায়গা সংকুলন হবে না, আমরা এখানে 4টা করে নিলাম। তো প্রথমে কী হতে পারে, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ড্যাশ এমপ্লয়মেন্ট প্রবলেম। এইবার এইখানে আমি উত্তরটা আগে লিখি, ইজ ফেসিং। কেন অ্যাট প্রেজেন্ট, দ্যাট মিন্স বর্তমানে এবং চলছে, কার্যক্রম চলছে, এই চলমান প্রক্রিয়ার কারণে আমরা এখানে দিলাম ইজ, আর ফেস ভার্বটার সাথে আইএনজি, দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আসো বি নাম্বার, দিস প্রবলেম অলরেডি মানে আমরা জানি অলরেডি থাকলে কোন টেন্স হয়, গুড।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দিস প্রবলেম হ্যাজ, আমরা প্রবলেম নিয়ে আসবো, আগে হ্যাজ পারফেক্ট করব। হ্যাজ অলরেডি, এবার আমি প্রথমে কিন্তু না পড়ে উত্তর করছি। দেখো তোমাদের যেটা বললাম, প্যাসেজটা পড়ে আমরা যদি সলভ করতে থাকি এইভাবে কিন্তু উল্টাপাল্টা আসতে পারে। এই ক্রিয়েট কিন্তু অন্য জায়গায় হতে পারে, এখানে অন্যটাও হতে পারে। আমরা আগে বসিয়ে নিই, যদি সমস্যা আমরা চেঞ্জ করে দেব। তাহলে কি বলছে, দ্য গভর্নমেন্ট ড্যাশ টু ইজ ট্রাইং, যে সরকার এটার সাথে আটিয়ে ওঠার বা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বাট দিস প্রবলেম ক্যান নট বি সলভড, ক্যান নট বি সলভড। এবার আসো ই নাম্বার, ক্যান নট বি সলভড। তারপরে কি বলছে, ই নাম্বারের পরে উইদাউট ড্যাশ দ্য পয়েন্ট উইদাউট মেকিং। আমি কিন্তু শুধু উত্তর করছি, রুলস কিন্তু বলছি না। এবার দেখো এখানে মেকিং কেন করলাম, ইয়েস গুড, ধরতে পেরেছ। সেটা হচ্ছে আমরা জানি কিছু শব্দ আছে, উইদাউট, বাই, ফর, ফ্রম, এটা আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে রুলসগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে উইদাউট থাকার কারণে আমরা শূন্যস্থানের পরে যে শব্দটা বা শূন্যস্থানে যে শব্দটা সেটা আইএনজি করলাম। এইখানে ক্যান নট বি ছিল, মডাল প্লাস বি ছিল, এই কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কারণে করেছি কি, অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট করা গেছে, এই জন্য আমরা করেছি হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আসে এফ নাম্বার। এফ নাম্বার কি বলছে, সো এডুকেশন ড্যাশ এ মাস্ট, এখানে ইজ, বি ভার্ব থেকে আমরা ইজ আনবো। এডুকেশন ইজ এ মাস্ট। ইট ড্যাশ এ ম্যান, ইট মেক্স। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে মূল ভার্বের সাথে এসি এর যোগ করতে হলো। জব ডাজ নট মিন ড্যাশ ডুইং, ডুইং কেন বললাম, ইয়েস গুড, কারণ আমাদের এখানে একটা ভার্ব আগে আছে, ডাজ নট মিন। মিন হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি যে একটি সেন্টেন্সে একটি মূল বা ফাইনাইট ভার্ব থাকলে পরবর্তীটার সাথে আইএনজি করতে হয়। আই নাম্বার কি হবে, দেখা যাক কি হচ্ছে। আই নাম্বার, ডুইং এনি ওয়ার্ক, সেলফ এমপ্লয়মেন্ট সলিউশন, ইট মিনস ড্যাশ ওয়ান সেলফ এনগেজিং। এখানে ওই যে মেন্স ছিল, এনগেজিং, এখানে এনগেজ আছে এই জন্য এনগেজিং দিলাম। যদি ইনভলভ থাকতো তাহলে ভালো হতো। তাহলে এনগেজিং। তারপরে লাস্টে কি বলছে, যে টু দ্য এডুকেটেড ইউথ উইথ এ ভিউ টু ড্যাশ দেম সেলফ এমপ্লয়মেন্ট। এইবার আমাদের বাকি আছে কোনটা, এবার আমাদের মেক বাকি আছে, আর কি বাকি আছে, হেল্প বাকি আছে। মেক বাকি নাই, হেল্প বাকি আছে। তাহলে এবারে মেকটার জায়গায় আমরা যদি ট্রাই করি, এখানে আমাদের সবচেয়ে ভালো হয় উইথ এ ভিউ টু মেকিং দেম। মেকিং হলে সবচেয়ে ভালো হয়, কারণ আমরা জানি উইথ এ ভিউ টুর পরে আইএনজি হয়। তাহলে আমরা দেখি জি নাম্বারে আমরা হেল্প বসাতে পারি না, তাহলে এইখানে জি নাম্বারে আমরা দিতে পারি ইট হেল্পস এ ম্যান টু গেট এ জব। এখানে আমরা হেল্পস দিতে পারি। এখানে মেক দিলেও হতো, তবে মেক দিলে আমাদের এখানে এইটা বসানোর জায়গা ছিল না। তাহলে আমরা যে নাম্বারে কি দিব, মেকিং, কারণ উইথ এ ভিউটি ছিল। তাহলে দেখো তো শিক্ষার্থীরা, যে আমরা এখানে কয়টা করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টার মধ্যে ডাবল করা লেগেছে কি কোথাও, অবশ্যই দুটি। মেক আমাদের 2 বার করেছি, কারণ আমাদের এখানে গ্যাপে 9টি ছিল। তাহলে আশা করি এই যে রুলসগুলো দিয়ে কীভাবে সলভ করতে হয় তার একটা টেকনিক তোমাদের বললাম, এবং টেকনিক বললাম 3টা, এবং এই 3টা টেকনিক তোমাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। বেসিক, মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইট ফর্মস অফ ভার্ব, যে আমি এই সেন্টেন্স হিসেবে ভার্বের সঠিক রূপটা নিয়ম অনুসারে কী হবে সেটা যেন ভালো মতো বুঝতে পারি। দেখো এখানে কিন্তু সবগুলো ভার্বেরই রূপ চেঞ্জ হয়েছে। কেমন, ফেস ছিল দেওয়া, স্পেসিং হয়েছে, ক্রিয়েট থেকে হ্যাজ ক্রিয়েটেড করতে হয়েছে, ট্রাই থেকে ইজ ট্রাইং, সলভ থেকে সলভ, মেক থেকে মেকিং, বি ভার্ব থেকে ইজ, হেল্প থেকে হেল্পস, ডুইং, ডু থেকে ডুইং, এঙ্গেজ থেকে এঙ্গেজিং, মেকিং।
একটি ভার্বও নাই যেটা আমরা হুবহু বসাতে পেরেছি। তাহলে এই যে কঠিন জিনিসটা, এটা যেন তোমাদের কাছে কঠিন না লাগে, অবশ্যই এই 3টি টেকনিক মাথায় রাখবে এবং বাকিটা সুন্দর করে পরবর্তীতে সলভ করার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে শিডিউল অনুসারে না হলেও আমাদের এই টপিকটা আমার কাছে মনে হয়েছে পরীক্ষাতে তোমরা বেশি সমস্যার সম্মুখীন হয়েছ, এজন্য আলোচনা করলাম। আশা করি পরবর্তীতে আবার এরকম কিছু সমস্যার জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে এবং যে টেকনিকগুলো বললাম সেটা খুব ভালো মতো মাথায় রাখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।